This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লামিনে ইয়ামাল যারা খেলা দেখেন, মানে এখন যারা রাত জেগে ইউরো দেখছেন, এই মুহূর্তে তাদের মুখে মুখে কিন্তু এই নামটা ফিরছে। স্পেনের 16 বছর বয়সী ফুটবলার এই ইয়ামাল ফ্রান্সের বিরুদ্ধে ইউরো কাপের প্রথম সেমিফাইনালে কি দুর্দান্ত গোল করলো ছেলেটা, সবাইকে চমকে দিয়েছে, সবাই তারিফ করছে। পশ্চিমবঙ্গ পুলিশ তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও ইয়ামালের তারিফ করছে। আজ রাজ্য পুলিশের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখানে দেখলাম ইয়ামালের ওই গোলের ভিডিওটা শেয়ার করা হয়েছে, আর লেখা হয়েছে কি জানেন, তখন তুমি নবম শ্রেণী, তখন তুমি 16। জয় গোস্বামীর সেই বিখ্যাত কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। জয় গোস্বামী লিখেছিলেন, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। রাজ্য পুলিশের আগে একটু জাস্ট বদলে দিয়েছে কথাটা, সেটা না, এটা তো খুব ভালো করেছে। কথাটা হচ্ছে পুলিশ হঠাৎ এই ইয়ামালের ভিডিওটা শেয়ার করতে গেল কেন? দেখুন, ইদানিংকালে আমরা দেখেছি পুলিশ এরকম বহু কিছু নিয়ে তারা এরকম পোস্ট করে আর কি, অন্যরকম জিনিস দিয়ে কোনো ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করে। সবই কিন্তু কোনো সচেতনতামূলক প্রচার। এটাও ভেবেছিলাম সেরকমই একটা কিছু হবে, কিন্তু পরে দেখলাম সেরকম কিছু না, কোনো সচেতনতামূলক প্রচারের জন্যই জনপ্রিয় গোলটার ভিডিওটা শেয়ার করা হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ ওই গোলটারই তারিফ করে ভিডিওটা প্রকাশ করেছে। এখন কেউ বলতে পারেন যে করদাতাদের টাকায় চলে এই বাহিনী, তারা তাদের অফিসিয়াল পেজকে এভাবে কেন নিজেদের পছন্দ অপছন্দের বিষয়গুলো দেখাতে অপব্যবহার করছে? নিছক জনসংযোগ করতে গিয়ে কেন জনপ্রিয়তায় গা ভাসাচ্ছে পুলিশ? দেখুন, এই সমস্ত প্রশ্ন কারো থাকবে, আমি জানি। যদি কারো থাকে, তিনি চাইলে ওই জনস্বার্থ মামলা টামলা করতে পারেন, কিন্তু ফুটবল প্রেমী বাঙালি কাল রাত থেকে যে গোলে মজে রয়েছে, তার ভিডিও শেয়ার করা নিয়ে কোনো আদৌ অন্যায় টন্যায় আছে কি না, সেটা নিয়ে জাস্ট কোনো রকম তর্কেই যেতে চাই না, ইচ্ছেই নেই। দেখুন, আমার মনে হয় এক ধরনের মুগ্ধতা থেকে পুলিশের যা ইচ্ছে হয়েছে পুলিশ তাই করেছে, মানে পুলিশ নিজের মনের কথা শুনেছে। এটাই তো খুব বড় ব্যাপার একটা। আমার শুধু একটা প্রশ্ন আছে, ক্যাপশনে পুলিশ লিখেছে তখন তুমি নবম শ্রেণী, তখন তুমি 16। আড়িয়াদহের ওই তালতলা স্পোর্টিং ক্লাবে যে কিশোরের যৌনাঙ্গে সাঁড়াশি চেপে ধরা হয়েছিল, তার বয়সও তো 16-র বেশি হবে না, বরং কিছুটা হয়তো কমই হবে। ভেবে দেখুন, যে বয়সে ইয়ামাল ফুটবল বিশ্ব কাঁপাচ্ছে, তার থেকে কম বয়সের একটা ছেলেকে নিয়ে কি ছেলে খেলাই না করেছিল আড়িয়াদহের ওই জায়েন্ট সিং আর তার দলবল। এই তালতলা স্পোর্টিং ক্লাবটাকে না যত দেখছি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, জানেন তো। ভাবুন তো, কি স্পোর্টিং স্পিরিট ওই ক্লাবের মেম্বারদের। যাকে হয়েছে ক্লাবে তুলে নিয়ে এসছে সাদরে, তার সঙ্গে ছেলে খেলা করেছে। অনেকেই বলছিলেন এসব কিন্তু দিনের পর দিন হয়েছে, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কিন্তু পুলিশ কি এসব কিছু জানতো না? এই ধরনের ভালো খেলাধুলো হলে তো পুলিশের ইন্টারেস্ট আছে। দেখলাম তো আমরা, তারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এগুলো প্রকাশ করে, তারিফ করে, সুন্দর কাব্যিকভাবে তারিফ করেছে। নির্ঘাত পুলিশ এটা জানতো না, জানেন তো। আর আমার কাছে এই ব্যাপারটা আজ একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে, এবং বুঝলাম যে এই জায়েন্টদের ব্যাপারে না, এই শিশুর কেস তো, শিশুর মধ্যে মানে ওই পুলিশের মধ্যেও একটা শিশুসুলভ ব্যাপার ছিল। বাচ্চারা যেরকম সরল হয়, পুলিশও তেমনি সরল মনে এই জয়ন্ত সিংকে বিশ্বাস করেছিল। সিরিয়াস বলছি, বিশ্বাস করুন। কেন বলছি তার কারণ আছে। এই গত বছর এই জয়ন্তকে গ্রেফতার করেছিল পুলিশ, এমনি কোনো কারণে না, ওই আড়িয়াদহের একটা প্রমোটারের ওপর গুলি টুলি চালিয়েছিল, সেই জন্য আর কি, তোলাবাজির মামলা। জয়ন্ত গ্রেফতার হয়েছিলেন, জেলও কেটেছিলেন। এবার জয়ন্ত ছাড়া পাওয়ার পর পুলিশ তাকে দিয়ে একটা বন্ডে সই করিয়েছিল। জয়ন্ত সিং মুচলেখা দিয়ে জানিয়েছিল আর কোনো অপরাধ করবে না। সে ছোটোবেলায় মনে নেই, আমরা যখনই মার খেতাম বলতাম আর কখনো করবো না, প্লিজ ছেড়ে দাও। জয়ন্ত সেরকমভাবেই লিখেছিল আর কি। ছেলে মানুষই ভেবেই পুলিশও হয়তো বিশ্বাস করে নিয়েছিল। ওই যে বিশ্বাসে মিলায় বস্তু,
এই তত্ত্বে বিশ্বাস করে একদম নিশ্চিন্ত হয়ে বসেছিল ব্যারাকপুর কমিশনারেট। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। জয়ন্ত সিং আমাদের একটা হিস্ট্রি শিটার আছে, তাকে আপনারা জানেন 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম এন্ড অনেকদিন ও জেলে ছিল। তাছাড়া আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে, কেন কি ও আবার অপরাধ করেছে, তাই জন্য বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যেও শীঘ্রই যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় তারা ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। এই ঘটনাতেও আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করেছি। এই বাচ্চাটা যেটা বললেন না, কেস নাম্বার 279/24 और প্রসেনজিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হয়েছে, সেটা তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব, এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানসকে আশ্বস্ত করতে চাই। পুলিশও তো ভেবেছিল মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তাই এই জয়ন্ত সিংয়ের যতই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকুক তাকে চোখ বন্ধ করে হয়তো বিশ্বাস করা যায়, তাই হয়তো চোখ বন্ধ করে রেখেছিল। এবার এখন এই যে সব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ওই যে বাচ্চা ছেলের যৌনাঙ্গে সারাশি চেপে ধরা বা ক্লাবে তুলে এনে একজনকে ওই চ্যাংদোলা করে বলি দেওয়ার মতো করে ধরে পেটানো, ভিডিও দেখে হয়তো পুলিশ বুঝেছে জয়ন্তকে বিশ্বাস করাটা ঠিক হয়নি। এখন বুঝতে পেরে পুলিশ জয়ন্তর বিরুদ্ধে পরপর নতুন মামলা শুরু করছে। ওই চ্যাংদোলা করে পেটানোর ঘটনায় পুলিশ ইতিমধ্যেই স্বপ্ননোদিত মামলাটা শুরু করেছে। আর আজ ব্যারাকপুর পুলিশ কমিশনার শুনলেন তো অলোক রাজরিয়া যেটা বললেন, কথা দিয়ে কথা না রাখার জন্য, মানে ওই মুচলেকা দিয়ে আর কখনো করবো না বলার পরেও ফের ওই কাণ্ড কারখানা সব অপরাধ করার জন্য ওই জয়ন্তের বিরুদ্ধে কথা দিয়ে কথা না রাখার বা কথা দিয়ে কথা ভঙ্গ করার, প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ দায়ের করা হচ্ছে। এবার এর বাইরেও বাকি ওই বাচ্চাটার ঘটনাতেও তাতেও কাউকে ছাড়া হবে না, যাকে চেনা তো গেছে সে তো বটেই, যাদের চেনা যায়নি তাদেরও চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। দেখুন পুলিশের এই যে উদ্যোগটা না, এটা প্রশংসার যোগ্য এখন অফকোর্স, এবং যেভাবে রাজরিয়া বললেন যে আপনাদের মাধ্যমে সবাইকে এটা জানানোর আমরা চেষ্টা করছি, কাউকে ছাড়বো না। আমরাও তো ওই পুলিশ যেরকম বিশ্বাস করেছিল ওই জয়ন্তের ওই মুচলেকায়, আমরাও তো পুলিশকে এরকমভাবেই বিশ্বাস করি, এরকমভাবেই বিশ্বাস করতে চাই, জানেন তো। দেখুন বিজেপি নেতারা কি বলছেন জানেন, বলছেন এর বাইরেও রাজ্য পুলিশ নাকি আরও একটা কাজ করেছে। জয়ন্তর যে ভিডিও নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে, বুঝো চ্যাংদোলা করে একজনকে পেটানোর ভিডিওটা, সেই ভিডিও শেয়ার করার জন্য রামপুরহাটের এক কলেজ ছাত্রকে নাকি পুলিশ থানায় ডেকে পাঠিয়েছে এবং রাতভর নাকি তাকে চাপটাপ দেওয়া হয়েছে বলে বিজেপির দাবি। বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য, শেহজাদ পুনাওয়ালা, এরা সব ওই এক্স হ্যান্ডেল এই সমস্তগুলোকে পোস্ট করেছেন। রাজ্য বিজেপির নেতারাও বলছেন পুলিশ নাকি ওই ছেলেটাকে ভিডিওটা শেয়ার করার জন্য, মানে এটাকে অপরাধ বলে ধরে নিয়ে থানায় ডেকে নাকি চাপ দিয়েছে। ওই কলেজ পড়ুয়ার সঙ্গেও কথা হয়েছে, জানেন তো, তিনিও বলেছেন তাকে থানায় যেতে হয়েছিল, কিন্তু পুলিশ চাপ দিয়েছে এরকম কোনো কথা কিন্তু ওই কলেজ ছাত্র বলেনি, এটা একদম পরিষ্কার। তো সে না বললেও বিজেপি মানতে নারাজ। রাজ্য বিজেপির তরফে সোশ্যাল মিডিয়া পেজে একটা অডিও শেয়ার করা হয়েছে, যে অডিও ওই পুলিশ কর্মীর সঙ্গে ওই কলেজ পড়ুয়ার কথোপকথন বলে দাবি করেছে বিজেপি, কিন্তু যথারীতি ওই অডিওর সত্যতা সেটা যাচাই করাটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। থানাতে বলছি, হ্যাঁ বলুন। বলছি আবার থানায় এসো, বড় ডাকছে তোমাকে। আমাকে? হ্যাঁ, আমি তো এখন বাকিনা গ্রামে আছি স্যার। হ্যাঁ, আমি কালকে দেখা করতে পারবো। স্যার বলছি কালকে দেখা করতে পারবো, আজকে আসতে হবে তোমাকে, বড় ডেকেছে আজকে। আজকে তো হবে না, রাত্রেবেলা যাও, বিকেলে হলে হতো স্যার। হ্যাঁ যেতে বলেছি, আপনি আসবেন এখানে থানাতে, বড়বাবু বলেছে ডাকতে, আর আপনাকে ডেকেছি। আপনি এরকম করে কথা বলছেন কেন? যা জানকারি আছে সেটা আপনি স্যারকে এসে জিজ্ঞেস করবেন।
আপনি এরকম করে কথা বলছেন কেন? আমি আজকে যেতে পারবো না, আমি তো আজকে রাতে যেতে পারবো, কালকে সকালে দেখা করে নেবো। আজকে আসতে হবে গো, স্যার বলছে আজকে আসতে। আপনি দেখুন বাকিনা থেকে কতটা রাস্তায়, এত রাত্রে কি করে যাব? 10টার সময় আমি বেরিয়ে কি করে যাবো স্যার? আপনি একটা বিবেচনা করে কথা বলুন। আপনি যদি বিকেলে বলতেন আমি চলে আসতাম। কথা বলো, স্যারের সঙ্গে কথা বলো। আচ্ছা দিন। ভাই তোমাকে যখন বড়বাবু ডেকেছে যখন, ঠিক আছে, হ্যাঁ তখন তোমাকে আসতে হবে, ঠিক আছে? এখন রাত্রে কি করে আমি আসতে পারবো না, এসব কথাগুলো চলে না। থানা সবসময় খোলা থাকে, সারা খোলা থাকে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো, 1 ঘন্টা পরে আসতে বলো, 2 ঘন্টা পরে আসতে বলো। আমি কালকে সকালে একই তো ব্যাপার কালকে। একদম না, তোমাকে ডেকেছে মানে কিন্তু এখনই আসতে হবে। কিন্তু কোন সা দেশ বিরোধী পোস্ট করেছে, কোন সা মুখ্যমন্ত্রী অসম্মান করেছে, একটা অপরাধকে সে তুলে ধরেছে, তাকে পুরস্কার দেওয়া উচিত সরকারের, যেটা পুলিশ করতে পারেনি। সাইবার ক্রাইমের আন্ডারে পরে পুলিশ মনে করেছে যে এমন কিছু ঘটনা যেগুলো সামাজিক উত্তেজনা তৈরি করতে পারে, ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করতে পারে, মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করতে পারে, সেই ধরনের কিছু পোস্ট করলে পুলিশের এখতিয়ার আছে, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তাই নিয়েছে। আমার চোখে দৃষ্টিকোণ লেগেছিল যে সিভিক সোসাইটিতে এভাবে যদি মানুষ বা যারা আর কি গুণস তারা আর কি যদি নিজেদিকেই সর্বেসর্বা ভাবতে লাগে, তারা যদি সালিসি সভা বসাতে শুরু করে, তাহলে ল অ্যান্ড অর্ডার রয়েছে, কোর্ট রয়েছে, তো সেগুলোর কী দরকার? সেগুলোর উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে এবং সবারই রয়েছে। তো সেই অ্যাটেনশনটা ড্র করতেই যে কেউ যেন নিজেকে পাবলিক যেন নিজের হাতে ল তুলে না নেয়, অ্যাটেনশন ড্র করার জন্য আমি পোস্টটা করেছিলাম। পুলিশ ডেকেছিল ভিডিও সোর্স জানার জন্য, আমি ওনাকে বলেছি এবং ওটাও বলেছি কি আমি ভিডিও ভেরিফাই করার পরে ওনাকে পোস্ট করেছি। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এইসব দেখে টেকে না একটা জিনিস বুঝতে পারছি, এই ভাইরাল ভিডিওগুলোই আসলে যত অশান্তির কারণ। এই সমস্ত ভিডিও না ছড়ালে কোনো অশান্তিই ছিল না, চারপাশে কীরকম শান্তি বিরাজ করতো বলুন তো। এগুলো সব জানাজানি হয়ে গেলে কীরকম চারপাশে উত্তেজনা সৃষ্টি হতে পারে শুনলেন তো, শান্তনু সেন বলছিলেন। এগুলোতে বিভিন্ন রকম উত্তেজনা সৃষ্টি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। ওগুলো যেগুলো হচ্ছিল ওতে আইন শৃঙ্খলার বিশেষ কিছু ছিল না, ওটা তো আইন শৃঙ্খলাই আর কি, শৃঙ্খলাবদ্ধভাবে কাউকে শৃঙ্খলা শেখানো হচ্ছিল। ওতে কখনো আইন শৃঙ্খলা ভঙ্গ হয়? ওগুলো দিনের পর দিন হলেও কিছু ভঙ্গ হয় না, তাতে আইন শৃঙ্খলাটারও জোরদারভাবে লাগু হয়, জানেন তো। এইটাই কেউ বোঝে না, তার বদলে এগুলোকে পোস্ট করে একটা কলেজ ছাত্র, কি দরকার বাবা, এগুলোতে চোখ বুজে থাকতে হয়। এটা প্রথম থেকে বুঝিয়ে দেওয়াটা একদম গোড়াতেই, বলে না প্রথম রাত্রে বেড়াল কেটে দিতে হয়, একদম সেই রকম ব্যাপার আর কি। একদম শুরুতেই বেড়াল মারার মতো শিখিয়ে দেওয়া। আর কখনো ভবিষ্যতে অন্যায় দেখলে, কোথাও দেখেছো যদি কিছু, চোখ একদম বন্ধ করে উল্টো দিক দিয়ে চলে যাবে, তাকাবেই না। তাকাবে, দেখবে, ভেরিফাই করবে, তাও আবার নিজেরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবে, সব লোক জেনে যাবে। এতগুলো কথা টিভি চ্যানেল দৌড়ে চলে যাবে, আর তারপর তো তখন আটকানো যায় না। কি মুশকিল বলুন তো, বড় অপরাধী, কিন্তু এদের শাস্তি দেওয়াই উচিত। দেখুন, সন্দেশখালিতে যখন একটার পর একটা অভিযোগ উঠেছে না, তখন ফাঁস আলগা করতে কিন্তু এই ভাইরাল ভিডিওকেই হাতিয়ার করেছিল তৃণমূল। একটা নয়, একাধিক ভিডিও, একাধিক অডিও টেপ, যার সত্যতা তৃণমূল যাচাই না করলেও শেয়ার কিন্তু করেছিল, তাও আবার ওই লোকসভা ভোটের আগে। তৃণমূল দাবি করেছিল যে বিজেপি আসলে মিথ্যাচার করছে, সন্দেশখালীর মহিলাদের ভুল বোঝাচ্ছে, তৃণমূলের নাম খারাপ করার জন্য এই সমস্ত কিছু বলা হচ্ছে। খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরো জিনিসটা হয়েছে। এখন দেখুন কি অবস্থা, সেই ভাইরাল ভিডিওই, অন্য কোনো ভাইরাল হয়তো, কিন্তু ভাইরাল ভিডিও তো বটে, তা কোনো একটা ভাইরাল ভিডিওই এখন ফাঁস হয়ে এই শাসক নেতাদের গলায় আটকাচ্ছে। এই জায়ান্ট গ্যাংয়ের অত্যাচারের একটার পর একটা ভিডিও তো ভাইরাল হয়েছে, অস্বীকার করা যায়। জয়ন্তের সঙ্গে মদন মিত্রের মতো তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠতার যে দেখা গেছে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে, অস্বীকার করা যায়। মদনের মিত্র জয়ন্ত, এই প্রশ্ন, এই বক্তব্য তো বিরোধীরা রাখছেন। নিজেদের দাবির সমর্থনে প্রথমে মদন মিত্রের সাথে জয়ন্তের ছবি আর ভিডিও ভাইরাল করেছে বিরোধীরা, তারপর মদন মিত্রের ছেলের সঙ্গে জয়ন্তের ভিডিও ভাইরাল করেছে। ধাপে ধাপে আর কি ব্যাপারটা এগোচ্ছিল। আজ যে ভিডিও ভাইরাল হয়েছে, সে ভিডিওতে দেখা যাচ্ছে যে মদন মিত্র বা তার ছেলে একা নন,
2023-এর 11ই ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে কে ছিলেন না? তৃণমূল সাংসদ সৌগত রায় ছিলেন, কামারহাটির 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন, সব থেকে বড় কথা বেলগড়িয়া থানার আইসি ছিলেন। সে অনুষ্ঠানে জয়ন্তকে সম্বর্ধনা দেন মদন মিত্রের ছেলে শুভরূপ। এই ভিডিওটা এতদিন ওই তালতলা স্পোর্টিংয়ের ফেসবুক পেজে নাকি ছিল, সেখান থেকেই ভিডিওটা সবার হাতে হাতে ঘুরছে, ফলে এটা প্রকাশ করার দায় সেটাও কিন্তু ওই তালতলারই আর কি। আরও একটা ওদের বিরুদ্ধে একটা কেস দেওয়া উচিত, জানেন তো, এইটার জন্য। যেভাবে জয়ন্তদের অত্যাচারের ভিডিওগুলো প্রথম যেই শেয়ার করুক না কেন সেটা এখন রাজ্যশুদ্ধ লোকের হাতে পৌঁছে গেছে, ঠিক সেইভাবে এই এতজন শাসক নেতা, এমনকি একজন পুলিশের সঙ্গেও, পুলিশ কর্তার সঙ্গেও এই যে এদের দলবল একসঙ্গে রয়েছে, এক মঞ্চ শেয়ার করছে, সে ভিডিওটা তো এই তালতলা স্পোর্টিংই, মানে এই জয়ন্ত আর তার দলবলই রাজ্যশুদ্ধ লোকের কাছে পৌঁছে দিয়েছে। এদের কোনোভাবেই সমাজ ক্ষমা করতে পারে না, জানেন তো। আমরা কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জেন্টসকে সংবর্ধনা দেবো। আমি জেন্টসকে মঞ্চে আসার জন্য উপস্থিত হয়েছেন 35 কামারহাটি। এই তালতলা স্পোর্টিং ক্লাবকে রাজ্যের সারা জেলা এবং আমাদের কামারহাটিতে বিশালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জেএনসি। তাই তালতলা স্পোর্টিং ক্লাব আর জেএনসি একটা সমর্থক শক্ত। কি শুনলাম, জন্মান্তরেও ভুলবো না। সিরিয়াসলি ওই এলাকাটাকে জয়ন্ত সিং কীভাবে এগিয়ে নিয়ে গেছে শুনলেন তো, মদন মিত্রের ছেলে বললেন। ওই এলাকা কেন, কামারহাটি আড়িয়াদহ শুধু কেন, গোটা বাংলাকে মনে হচ্ছে জয়ন্ত সিং এগিয়ে নিয়ে গেছে। জয়ন্ত সিংয়ের মানে জয়ন্তের সিং কোথায় গিয়ে বিঁধছে এবার বুঝতে পারছেন তো। মদন মিত্র প্রথম থেকে বলার চেষ্টা করছেন যে জয়ন্তের সঙ্গে তার কোনো ঘনিষ্ঠতা নেই, এলাকার কত লোক তার কাছে আসা যাওয়া করে, জয়ন্ত সেরকম হয়তো কোনো কাজ টাজ নিয়ে তার কাছে এসেছিল, তখন ছবি টবি উঠেছে, এটা তো মদন মিত্রের কথা, এই কথা যুক্তি আছে। কিন্তু সত্যিই তো অত বড় একজন নেতা, অত জনপ্রিয় একজন নেতা, তার সঙ্গে রোজ কত লোক দেখা করতে আসতেই পারে, চিনবেন সবাইকে, এরকম কোনো কথা আছে নাকি? কিন্তু কতজনের জন্মদিন এইভাবে সাড়ম্বরে পালন করেন মদন মিত্রের পুত্র আর পুত্রবধূ। জয়ন্ত সিং জন্মদিনের কেক কাটছে, এক পাশে মদন মিত্রের ছেলে, আরেক পাশে মদন মিত্রের পুত্রবধূ দাঁড়িয়ে রয়েছেন। সেই পুরনো ভিডিওও তো এখন ভাইরাল। আচ্ছা, তাহলে কি জয়ন্ত সিং এক সময় সম্পদ ছিল আর এখন মদন মিত্রদের কাছে আপদ, নাকি গোটা শাসক দলের কাছেই সে এখন বিপদ? আজ কোর্টে পেশ করার সময় জয়ন্তকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে এখন নেতারা সবাই আপনার সাথে এরকম দূরত্ব তৈরি করছেন, কি বুঝছেন, কিছু বলবেন? জয়ন্ত জবাব যথারীতি এড়িয়ে গেছেন। কিন্তু নেতারা, তারা কি জয়ন্তকে নিয়ে এই প্রশ্নগুলো এড়াতে পারছেন? যদি কেউ এত বড় দাদা হয় যে সে ভিডিও করে দেখাতে চাইছে যে আমি মারছি, পুলিশের উচিত ধারা দেওয়ার আগে মেরে তার আগে হাত ভেঙে দেয়া, পিঠের চামড়া গুটিয়ে আগে মেরে হাত ভেঙে তারপর যেন পুলিশ সেকশন দেয়, মানুষ দু হাত তুলে পুলিশকে সমর্থন করবে। পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? ওদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করুন। কে সরে যাচ্ছে? তোমার পাশ থেকে পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে। কুণাল ঘোষ বলেছে পিঠের চামড়া তুলে নিন। আমি দেখিনি। হ্যাঁ, আমি দেখিনি। কি বলবো, ভাইরাল ভিডিও নিয়ে কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, আজকে দেখিনি আমি। একটু তলিয়ে দেখলে দেখা যাবে এই তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে আপনি বলুন না। আমি কেন বলতে যাব? ঠিকাদার আছে, সবাই জানে তার নাম। কেউ যদি ওকে মদত দিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এখন জয়ন্ত সিং এর সঙ্গে ওনার সম্পর্ক নেই, হ্যাঁ, একথা বললে হবে? পুরো পরিবারের সঙ্গে সম্পর্ক, ছেলে বৌমা সবার সঙ্গে কি ঘনিষ্ঠ সম্পর্ক। আমি জানি এটা আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবের একটা ফুটবল টুর্নামেন্টের সূচনা ছিল, উদ্বোধন ছিল, সেখানে অন্য কেউ বোধহয় জয়ন্ত সিংকে আলাদা করে মালা পরে সম্বর্ধনা দিয়েছে। সেই সম্বর্ধনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। কেউ কোনো এলাকায় কোনো অনুষ্ঠানের অর্গানাইজ করছে,
কোথায় কে কি করে বেড়াচ্ছেন এই গ্যারান্টিটা কে কিভাবে দিতে পারে? ঠিকই এই জয়ন্তের সিং যেভাবে শাসক দলের নেতাদের মোক্ষম জায়গায় বিঁধছে, তাতে কি আর অস্বীকারের জো থাকছে যে প্যান্ডোরার বাক্স খুলে যাওয়ার মতো জয়ন্তের একের পর এক কীর্তি সামনে আসছে আর অস্বস্তিটা একটু একটু করে বাড়ছে। আড়িয়াদহের মৌসুমি মোড়ে জয়ন্তের বাড়ি তৈরি হচ্ছে, জানেন তো, প্রায় শেষ হয়ে এসছে সেই বাড়ি না, বাড়ির বদলে প্রাসাদ বলাই ভালো। জয়ন্তের এই অট্টালিকাটা সেটা নাকি একটা পুকুরের একটা অংশ বুঝিয়ে তৈরি হচ্ছে। ন্যাচারালি ও কোনো জিনিস খুব একটা আইন মোতাবেক করেছে বলে তো এখন অবধি অন্তত দেখা যাচ্ছে না। ফলে বাড়িটাই বা ঠিকঠাক বলে কিছু না করলে একটা দাদা জায়েন্ট এই ব্যাপারটা লোককে বোঝাবে কি করে? পুকুর বোঝানো এটা অন্যায়, পুকুরটা বুঝিয়ে আমি পারি। একটা স্টেটমেন্ট আছে জানেন তো, একটা ব্র্যান্ড স্টেটমেন্ট। সেই বাড়ির ছবি TV9 বাংলার ক্যামেরা বন্দি হয়েছে। আর আরেকটা ছবি যেটা সিসি ক্যামেরা বন্দি হয়েছিল কয়েকদিন আগে, সেই ছবিতে তো জয়ন্ত সিংয়ের অনুগামীদের ঢিল ছুটতে দেখা যাচ্ছে। দেখুন, তার মানে ওরা শুধু বন্দুক টন্দুক শুধু ওদের বলা হয় এরকম না, ঢিল ঠিলও ছোড়েন আর কি। ছেলে মানুষই আছে, ওই পুলিশের যেরকম মনে চায় ঠিকঠাক ছেলে মানুষ। আড়িয়াদহের বাসিন্দা এক মহিলা কি অভিযোগ করেছেন জানেন? তার বাড়িতে চড়া হয়েছিল জয়ন্তের গ্যাং। তারা নাকি ভয় দেখানোর জন্য ওই ঢিল ইট পাটকেল এগুলো সব ছুঁড়েছিল আর কি। তো ভাগ্য ভালো, এতদিন পরে অভিযোগ করছেন, এতদিন এই অভিযোগ করার সাহস পাননি। এখন জয়ন্তরা ধরা পড়তেই তিনি সাহস করে মুখ খুলেছেন। হ্যাঁ, এখনও ক্যামেরার সামনে মুখ দেখানোর সাহস হননি, তাই জন্য মুখটা লুকিয়েই আর কি অভিযোগগুলো করছেন। ভাবছেন তো, আরে আপনাদের তো খুশি হওয়ার কথা, আপনাদের জন্য তোরা অত বিপজ্জনক নয়। এমনিতে তোরা গুলি ঠুলি চালাতো, প্র্যাকটিস করেছে রীতিমতো। এর আগেও তো প্রমোটারের পায়ে গুলি ঠুলি করেছিল। আপনাদের বাড়িতে তো শুধু ইট ছুঁড়েছে, কি আর এমন হয়েছে? তারপরেও এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কারণটা কি জানেন? কারণ জয়ন্তরা 6 জন ধরা পড়েছে, কিন্তু তাদের দলের অনেকে এখনও বাইরে। ওই ভিডিও যাদের দেখা যাচ্ছে, পুলিশ তাদের চিহ্নিত করে ধরপাকড় করছে, এই পর্যন্ত একদম ঠিক আছে। কিন্তু তার বাইরেও তো জয়ন্ত বাহিনীর অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে। ভয় পাওয়ার কারণটাও তাই ওই আড়িয়াদহের মানুষজনের কাছে আছে। ওই যে শাহজাহান সন্দেশখালীতে যখন গ্রেফতার হয়েছিল, তারপরের কথাটা খেয়াল করুন তো, তার ভাই আলমগীর এলাকায় লোকজনকে ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। চোপড়ায় জেসিবি গ্রেফতার হওয়ার পরে তো একই গল্প, তার ভাই গির আলম নাকি লোকজনকে মুখ খুলতে ভয় দেখিয়েছে যাতে কেউ মুখ না খোলেন। জয়ন্তের ক্ষেত্রেও যে সেরকম কিছু হবে না কেউ গ্যারান্টি দিতে পারেন? দেখুন, পুলিশ এখন যতই জয়ন্তদের জব্দ করার চেষ্টা করুক, এতদিন যে পুলিশ চোখ বুজেছিল, দেখতে পায়নি জয়ন্তরা কি করছেন, তাদের প্রশ্রয়ে যে জয়ন্তর বাড়বাড়ন্ত হয়েছিল সে কথা তো মদন মিত্র বলে দিলেন মশাই। আর বলার কি বাকি থাকে, বোঝারই বা কি বাকি থাকে? এরপর যদি হিউম্যান সাইকোলজিতে ঢুকে যায় যে নিজেদের অস্বস্তি আড়াল করতেই রাজ্য পুলিশ স্পেনের ফুটবলার ইয়ামালের ওই দুর্ধর্ষ গোলের ভিডিওগুলো শেয়ার করছে, এরপর আর কোনো সিনেমার পোস্টার দেবে বা ইউরোর ফাইনালটার খবর দেবে, কোপার খবরও দিতে পারে। মুশকিল হচ্ছে ওগুলো শেষ হয়ে গেলে তখন সে আরও অন্য কিছু দেবে। তাহলে রাজ্যের মানুষকে তখন দোষ দেওয়া যায় কি? পোশাক আশাক ঠিকঠাক না থাকলে আমরা প্রার্থনা করি কেউ যেন আমাদের দিকে না তাকায়। এটা একটা কমন হিউম্যান সাইকোলজি। তাই কেউ যদি ভাবেন আড়িয়াদহ থেকে নজর সরাতেই রাজ্য পুলিশ ওই সুদূর ইউরোপে রাজ্যের মানুষের নজর ঘোরাচ্ছে, তাহলে তো তাকে দোষ দেওয়া যায় না। ঠিক একইভাবে এটাও তো হতে পারে, এই যে লোকজন বারবার বলে ন্যাড়া কবার বেলতলায় যায়, কিন্তু এই তালতলায় আসা যাওয়া নিয়ে কিচ্ছু বলে না। এতে ভারী হাতে ঘা লেগেছিল জয়ন্তের দল বলে, হতেই পারে। তাই হয়তো ওই তালতলা স্পোর্টিংয়ের এই নৃশংস শাস্তিদান উৎসব, যাতে লোকের মনে ভয় জাগে, নজর ঘোরে ওই তালতলার দিকে। ওই ন্যাড়া কবার তালতলায় যায় এই প্রশ্ন শুনলেই যাতে লোকে আঁতকে উঠে বলে না না একবারও নয়। এই ভয়টা খুব দরকার, যত ভয় তত কদর। এই নজর ঘোরানোর খেলাটা যেহেতু নতুন কিছু নয়, সেজন্য এটা নিয়ে আরও কয়েকটা কথা কিন্তু বলাই যায়।
যে কথাগুলো আজ অন্তত না বললেই না। আচ্ছা, জয়ন্ত সিং এর ডাক নাম কি বলুন তো? ডাক নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয় সবার। ও আপনারা জানেন, জায়ান্ট, এটা আপনারা জানেন। আরও একটা আছে, আর একটা ডাক নাম আছে জয়ন্তের। আরেকটা নাম হচ্ছে জানতাম না। খেয়াল করে দেখুন, যে নেতাকেই এতদিন আরিয়াদয়ের এই তালতলা ক্লাব সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, জয়ন্ত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, বলেছেন জানতাম না তো। ক্লাবের অনুষ্ঠানের যে ভিডিও প্রকাশ হয়েছে বা কেক কাটাকাটির যে ছবি দেখা যাচ্ছে, আশা করি তাতে সকলের স্মৃতিটা এবার ফিরবে। অচেনা লোকের সম্পর্কে কেউ এরকম অন্তরঙ্গতা দেখায়? দেখায় না তো। ওই দেখলেন তো ওই ভিডিওটা, যেখানে সবাই ছিলেন, সৌগত রায় থেকে শুরু করে বেলগড়িয়া থানার আইসি, ওখানকার কাউন্সিলর সবাই ছিলেন। সেখানে কিভাবে মদন মিত্রের ছেলে আয় বাবা বুকে আয়, কি বুকে জড়িয়ে ধরলেন। এমনি এমনি জয়ন্তের সঙ্গে আরেকটা বিষয়ের মিল রয়েছে, জানেন তো? কোন বিষয় বলুন তো? না, কোনো ব্যক্তি নয়, এটা একটা সংস্থা। এটাও আপনাদের আজকে জানাবো, জানাটা দরকার। জয়ন্ত হাতে মারে, বাড়িতে ঢিল ছোড়ে, মাঝে মাঝে গুলি করে, এই আর কি। আর ওই সংস্থা আপনাকে আমাকে পকেটে মারে। দেখুন, সিএসসি বহু বছর ধরে একচেটিয়াভাবে কলকাতায় বিদ্যুৎ বন্টন করছে। সেই সিএসসি হঠাৎই 5.7% বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু আমরা বলছি না, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি ক্ষিপ্ত। এবার এই যে কাণ্ডটা তারা করেছে, তার ফল কি জানেন? তাতে তাদের শেয়ার বাজারে ওই কোম্পানির গ্রাফটা চচ্চর করে উঠতে শুরু করেছে, শেয়ারের দাম বেড়ে গেছে। আর সাধারণ মানুষের সঞ্চয়, আপনার আমার টাকা, সেটা তত্তর করে নামছে। মোবাইলে একটা কোম্পানি অন্যায়ভাবে মাসুল বাড়িয়ে দিলে অন্য কোম্পানিতে পোর্ট করার সুযোগ থাকে গ্রাহকের। আপনি একটা কোম্পানি বাড়লো, ইদানিং তো শোনা যাচ্ছে সব একটা রাষ্ট্রায়ত্ত সংস্থায় নাকি সবাই চলে যাচ্ছেন, ওই বেসরকারিগুলো সবাই তাদের মাসুল বাড়িয়েছে বলে। কিন্তু কলকাতায় আপনি কি করবেন? আশ্চর্যজনকভাবে আমাদের এখানে তো সিএসসি ছাড়া অন্য কোনো বিদ্যুৎ বন্টন সংস্থাই নেই, একমাত্র ওরাই বিদ্যুৎ সংযোগ দেয়। মানে মানুষের হাতে, আমার আপনার হাতে আর কোনো অপশানই নেই। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, কলকাতার শহরবাসীকে বাঁচানোর জন্য কেউ নেই। সরকারের বক্তব্য স্পষ্ট, তাদের না জানিয়েই বিল বাড়িয়ে দিয়েছে সিএসসি, সেই জন্যই তো মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত হয়েছেন। তার মানে জয়ন্তের মতোই সিএসসির ডাকনামও হচ্ছে জানতাম না। সিএসসি এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। অ্যাটলিস্ট একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশা। রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন, সেখানে বসানো আমলারা, তারা আপনার কথা শুনছে না? আপনার ছাপ ওসাদেরই তো সেখানে বসিয়ে রেখেছেন, এবং আপনার অঙ্গুলি হেলন ছাড়া কোনোভাবেই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়েনি। তাই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়ার পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে এবং তা কমানোরও ব্যবস্থা করতে হবে। দেখুন, কলকাতার পুরো এলাকায় 40-এর বেশি ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, আর মানুষ বিদ্যুতের শক খাচ্ছে। এবার দুটোর কম্বিনেশান রাজনৈতিক ক্ষেত্রে কতটা যে বিপজ্জনক, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বোঝেন, কিন্তু তার বিরোধীরা তারা বোঝেন না। তাই বিজেপি বুঝে ওঠার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসির ওই দাম বাড়ানো নিয়ে বিরক্তি প্রকাশ করে দিয়েছেন। তারপর বিজেপির ঘুম ভেঙেছে, তারপর তারা প্রতিক্রিয়া দিচ্ছে। তার মানে এখানেও সিএসসির বিরোধিতায় প্রথম সারিতে কে রইলেন? মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি পরে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্তি প্রকাশ করার পর কিছু কি হবে? দেখুন, বিদ্যুতের বিল নিয়ে যা বিরক্তি, সেটা তো সিএসসিতেই সীমাবদ্ধ থাকবে, সেটা তো সরকারের দিকে ঘুরে যাবে না। এবং তার উপর মুখ্যমন্ত্রী স্বয়ং বিরক্তি প্রকাশ করে নিয়েছেন, ব্যাস শেষ। হ্যাঁ, তিনি বলেছেন যে একবার বলে নিলে কি হতো আর কি, দাম কমে যেত না, দাম বাড়তো না। তা এখন যখন জেনে গেছেন দামটা কি কমাবেন, তাহলে কিন্তু আমাদের ভারী উপকার হয়, জানেন তো। সাধারণ মানুষের একটুখানি পকেটগুলো একটুখানি বাঁচে।
দেখুন, এমনিতেই সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের বিরুদ্ধে কলকাতার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। এদের আইপিএলে টিম আছে, ময়দানের ফুটবল টিমে মালিকানা আছে, সব মিলিয়ে আটখানা কোম্পানি রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের, যার অনেকগুলোই আবার লসে চলে। এবার কলকাতার বিদ্যুতের যখন দাম বাড়ে, যখন বিভিন্ন রকম সমস্যা হয়, তখন বিদ্যুৎ গ্রাহকরা রাগ করে বলেন তাদের ঘাড়ে কাঁঠাল ভেঙেই ফুটবল ক্রিকেট হচ্ছে। কীভাবে হচ্ছে মানে গ্রাহকের ঘাড়ে কাঁঠালটা কিভাবে ভাঙা হচ্ছে জানেন? কাঁঠাল ভাঙা যে অজুহাতে হচ্ছে সেটা ওই সিএসসির বিদ্যুৎ বিলের পেছনের পেজে লেখা থাকে, নিচের দিকে দেখবেন, আবার খুলে দেখুন লেখা আছে FPPAS ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ, অর্থাৎ বিদ্যুৎ তৈরির জ্বালানি যেরকম কয়লা টয়লার দাম যেরকম বাড়বে কমবে, সেই অনুযায়ী দাম বাড়লে ওই সারচার্জ দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করা হবে। অথবা গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ কেনার খরচ বাড়লে FPPAS বাড়ানো যায়, কারণ গোয়েঙ্কা গোষ্ঠী বিদ্যুৎ যেটা কেনে উৎপাদন কম, বিদ্যুৎ কেনে অনেক বেশি। বেহালার গোপাল মিশ্র রোডের বাসিন্দা কোয়েল চক্রবর্তী অধিকারী ইলেকট্রিকের বিল দিতে গিয়ে নাজেহাল। তার বক্তব্য, প্রত্যেক মাসে হাজার হাজার টাকার বিল পাঠাচ্ছে সিএসসি। মার্চ মাসে সেভাবে এসি চলেনি, কিন্তু তাও বিল এসেছে 7,000 টাকার বেশি। এপ্রিল মাসে এসি চললেও হিসেব করেই চালিয়েছেন, কিন্তু 12,000 টাকার বিল এসেছে। অভিযোগ পেয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে গিয়েছেন সিএসসির বিশেষজ্ঞরা, কিন্তু বিল কমেনি। মার্চ মাসে হয়তো 1,007-8 টাকা, এই যে আমার কাছে মার্চের বিলটা আছে 7,004 টাকা এটা আছে। এপ্রিল মাসে এসছে 15,000 টাকা, 15,000-এর একটু বেশি। কিছু বিলের মধ্যে কিছু ব্যাপার হচ্ছে যেটা বুঝতে কখনো পারি না, সেটা হচ্ছে যে বিলের পিছনে এখানে দেখবেন একদম লাস্টের দিকে FPPAS বলে একটা ব্যাপার আছে, সেটা কোনো মাসে 172 টাকা 32 পয়সা, কোনো মাসে 107 টাকা 12 পয়সা। এইটা কিসের হিসাব, মানে এটা একবার এক একটা কিসের হিসাব হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। দেখুন, সিএসসি বেসরকারি সংস্থা, তারা বিল বাড়াচ্ছে, তাতে সরকারের কি করার আছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নিয়মিতই ভোটে জিততে হয়, নিজের ভোট অক্ষুণ্ণ রাখতে হয়, সরকারের জনপ্রিয়তা ভবিষ্যৎ এগুলো মাথায় রাখতে হয়। সিএসসির তো সমস্ত চাপ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাটলিস্ট এই বিজেপি, সিপিএম, কংগ্রেস এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে। সিএসসি তো অপ্রতিদ্বন্দ্বী, কলকাতার বাজারে তারা একমেব দ্বিতীয়ম, সেই কবের থেকে এই একাই আছে, একা। সেই জাদুকর বরফির মতো তারা বলে আমি একা, একমেব দ্বিতীয়ম। বাম আমলেও তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, তৃণমূল আমলেও নেই। তা বলে তৃণমূল সরকারের কি কিচ্ছু করার নেই? আছে তো বটেই, হাতের সামনে দিল্লির উদাহরণটাই রয়েছে। কলকাতায় একটা সংস্থা বিদ্যুৎ দেয়, দিল্লিতে পাঁচটা সংস্থা বিদ্যুৎ দেয়। অরবিন্দ কেজরিওয়াল তারা ক্ষমতায় যখন এসেছিলেন তখন বলেছিলেন প্রথম 200 ইউনিট মিনিমাম ট্যারিফে রাখতে হবে, সর্বনিম্ন দামে। কোনো সংস্থা রাজি হন। কেজরিওয়াল সোজা সব কটা সংস্থাকে ডেকে বলে দিয়েছিলেন তাদের সংস্থার অডিট করবেন। ব্যাস, এক ওষুধেই কাজ হচ্ছে। সুর করে সব সংস্থা ওই 200 ইউনিট মিনিমাম স্ল্যাবে দিতে রাজি হয়ে গেছে। ভাবুন তো, দিল্লিতে প্রথম 200 ইউনিট মিনিমাম স্ল্যাব, আর কলকাতায় সিএসের মিনিমাম স্ল্যাব 25 ইউনিট পর্যন্ত। ফারাকটা জাস্ট ভাবুন। অরবিন্দ কেজরিওয়াল যদি পারেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কি পারে না? দেখুন, প্রত্যেকটা রাজ্যে বিদ্যুতের দাম আর আনুষঙ্গিক বিষয়গুলো নির্ধারণ করে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটার জন্য একটা সংস্থা আছে, এ রাজ্যেও আছে, রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশন। পশ্চিমবঙ্গে যার নাম স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বা ACRC। এই সংস্থাটা কোয়াসি জুডিশিয়াল বডি, কিন্তু তারপরেও তাদের মাথায় রাজ্যের পছন্দসই আমলারাই বসেন আর কি। প্রত্যেক বছর নভেম্বর মাসে সমস্ত পাওয়ার ইউটিলিটিগুলো ওই ACRCর কাছে বিদ্যুতের দাম বৃদ্ধি করার আবেদন জানায়। নির্ণায়ক সংস্থার আধিকারিকরা সেই আবেদনগুলোর ওপরে
হিয়ারিং করেন, তারপর প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করেন। এবার সিএসসি যুক্তি দিচ্ছে যে তারা গত 7 বছরে বিদ্যুতের দাম বাড়ায়নি। আচ্ছা, তাহলে বিলটা বাড়ছে কেন? ভারত সরকারের আইন অনুযায়ী এফপিপিএস নেওয়া হয় গ্রাহকদের কাছ থেকে। এটা নির্ভর করে প্রতি 3 মাসে যদি কয়লা মানে জ্বালানির দাম বাড়ে তাহলে গ্রাহকদের প্রতি মাসের বিলে সেটা অ্যাডজাস্ট করা হবে। বর্তমানে সেটা ওই 100 টাকায় 5 টাকা 70 পয়সা ওরকম একটা দিতে হয় আর কি, গ্রাহকদের দিতে হয়। এবার সিএসসির ক্ষেত্রে প্রথম 25 ইউনিট বিনামূল্যে, বাকি 175 ইউনিট, এটা ধরছি ওই দিল্লির 200 ইউনিটের কথা মাথায় রেখে, তার জন্য 1452 টাকা 50 পয়সা অর্থাৎ 8 টাকা 30 পয়সা হিসেবে ওই বিদ্যুৎ কিনতে হয়। এছাড়াও থাকবে মিটার রেট, অন্যান্য চার্জ, সব মিলিয়ে 1700-1800 টাকা। দিল্লির সঙ্গে তুলনা করে দেখুন আমরা কোথায় পৌঁছে গেছি। এবার 201 ইউনিট হলেই কিন্তু আবার ইউনিট প্রতি 9 টাকা 30 পয়সা হিসেবে দিতে হবে গ্রাহককে, কারণ স্ল্যাব চেঞ্জ হয়ে গেল। মজাটা বুঝলেন? 1 বছর ধরে প্রত্যেকটি বিলে, প্রতি মাসে প্রত্যেকের বিলে নিচে খুবই ছোট ছোট করে FPPAS ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ এই বলে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে প্রতি মাসে। তার কোনো শুরু হয়েছিল গত বছর সম্ভবত জুলাই মাস থেকে, তখন শুরু হয়েছিল 5.7%, এখন এটা হয়ে গেছে প্রায় 17%। এরকম প্রতি মাসে মাসে দেখাচ্ছে এবং বলছে এটা অ্যাভিয়েন্সে রাখা হচ্ছে, এক্ষুনি দিতে হবে না, কিন্তু যখন আমরা বলবো তখন আমরা গ্রাহকদেরকে জানাবো। এবার সেই নোটিশ ওরা করেছে। পশ্চিমবাংলা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমাকে না জানিয়ে ওরা করলো, কিছু বলতে পারতো। আমাদের প্রশ্ন হচ্ছে কেন এই কথা তিনি বলবেন? তাহলে কি পশ্চিমবঙ্গের সরকারের যে প্রশাসন, সেই প্রশাসনটা কি অপদার্থ হয়ে গেল? তারা খবর পেল না? গত 1 বছর ধরে বিলে নিচে দেওয়া হচ্ছে FPPAS, তারা কালেক্ট করবে বলে দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার অন্ধকারে ছিল। তাহলে কি বাস ভাড়ার মতো বিদ্যুতের বিলটাও লাগাম ছাড়া হয়ে গেল? কয়েকদিন পর শুনতে হবে যে ওই মূল্য বৃদ্ধির মতো বিদ্যুতের মাসুল বৃদ্ধিও হয়তো স্টেট সাবজেক্ট নয়। আচ্ছা, রাজ্যে কি কোনো নিয়ন্ত্রণই থাকবে না? এবং প্রশ্ন হচ্ছে কে কাকে নিয়ন্ত্রণ করে এবং কবে থেকে করে? বাম জমানায় 2জন বিদ্যুৎ সচিবের বদলি নিয়ে হইচই হয়েছিল, মনে আছে আপনাদের? জ্ঞানদাত গৌতম আর সঞ্জয় মিত্র। তারা কেন সরেছিলেন তার কোনো কারণ প্রকাশ্যে আসেনি। আমরাও জানি না কেন তারা সরেছিলেন, আমরা শুধু জানি তারা সিএসসির কাছ থেকে বকেয়া উদ্ধারের জন্য চেষ্টা চরিত্র করেছিলেন। অর্থাৎ সিএসসিকে নিয়ে গ্রাহকের যে অভিযোগ সেটা নতুন নয়, সরকারেরও তার মানে অভিযোগ ছিল বকেয়া ঠকেয়া। কিন্তু না, বিদ্যুতের ক্ষেত্রে তো কোনো বিকল্প নেই, আর সিএসসিরও বিকল্প নেই, তাই মেনে নিতে হচ্ছে। আর পশ্চিমবঙ্গের কোনো দল এখন পর্যন্ত দেখেছেন যে তারা এরকম বিদ্যুতের মাসুলের হাঁসফাঁস অবস্থার থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যেটা অরবিন্দ কেজরিওয়াল দিয়েছিলেন দিল্লির ক্ষেত্রে? একটা কথা বলুন তো, দিল্লিতে যেটা সম্ভব হয়েছে বাংলায় সেটা করা যায় না কেন? কাউকেই তো করতে দেখছি না। সিএসসি তো বেসরকারি সংস্থা, মুখ্যমন্ত্রী তাদের উপর ক্ষিপ্ত, তাহলে এবার কমা উচিত। কমছে কি? এবং সব থেকে বড় কথা কি জানেন, মজাটা ওই জায়গাটাতেই। সিএসসি তারা দাম বাড়িয়েছে বলে ক্ষুব্ধ, তারা কিন্তু ইউনিট প্রতি দাম বাড়াচ্ছে না, তারা ঘুরপথে দাম বাড়িয়ে নিচ্ছে। কিন্তু বাংলায় যে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকট্রিসিটি বোর্ড, তাদের যারা গ্রাহক, সেখানেও তো বিল হঠাৎ বেড়ে গেছে অনেকটা। সবটাই ঘুরপথে। গ্রাহকরা ন্যাচারালি কুল কিনারা পাচ্ছেন না, তারা কোথায় যাবেন, কি করবেন। আচ্ছা, সবাই ঘুরপথে কেন আমাদের এইরকম বিপাকে ফেলছে বলুন তো? 3 মাস অন্তর মিটার রিডিং করে যে লম্বা স্লিপটা ধরিয়ে দেওয়া হয় তার পাঠোদ্ধার করা এমনিতেই দুরূহ ব্যাপার।
কিন্তু স্লিপটা হঠাৎ পকেটে ভারী ভারী ঠেকলে ভয় ভয় তো করবেই। গ্রাহকরা বুঝতে পাচ্ছেন বিদ্যুৎ বাবদ খরচটা হঠাৎ যেন বেড়ে গিয়েছে বেশ খানিকটা। এতদিন পর্যন্ত বিদ্যুতের যে দাম বৃদ্ধি পেত তার একটা অন্তত ইঙ্গিত পেতেন গ্রাহকরা, কিন্তু এবার বিদ্যুতের যে দাম বৃদ্ধি পেয়েছে তার কোনো রকম আভাস যেমন তারা পাননি, তেমনি বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ার পর সেটা ঠিক কী হারে বেড়েছে তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। হ্যাঁ, ঘুরপথে কাটা হচ্ছে, সরাসরি কাটা হচ্ছে বলতে পারেন। এটা তো পরিষ্কার বোঝাচ্ছে যে আমরা তোমাদেরকে হিসেব দেবো না, আমরা যা বলবো তোমরা দিতে বাধ্য। এটাই এক কথাই পরিষ্কারভাবে এটাই বলা হয়েছে। এটাকে ঘুরপথেই আপনি বলবেন কি করে? খরচ তো বেড়েছে, কিন্তু বাড়লো কোথায় সেটাই তো বোঝা যাচ্ছে না, কারণ বিল থেকে একটা হিসেব হঠাৎ উধাও হয়ে গিয়েছে। রিডিং ডেট 1/5/2024, অর্থাৎ 2024-এর 5 মাসে যে বিল জেনারেট হয়েছে, অন্য বিলটা 5/2/2024, অর্থাৎ জাস্ট 3 মাস আগে যে বিলটা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে। এই 5/2/2024 যে বিল তৈরি হয়েছে সেই বিলে দেখা যাচ্ছে যে এখানে এনার্জি চার্জেস যে 2493 টাকা 90 পয়সা রয়েছে, সেটাও আবার কিভাবে দিতে হচ্ছে গ্রাহকদের তার একটা ডিটেইল এখানে লেখা রয়েছে। অর্থাৎ ফার্স্ট 102 ইউনিটের জন্য 5 টাকা 4 পয়সা হারে বিদ্যুতের বিল দিতে হয়েছে, পরবর্তী 78 ইউনিটের জন্য 6 টাকা 33 পয়সা হারে, তারও পরবর্তী 120 ইউনিটের জন্য 7 টাকা 12 পয়সা হারে, এবং তারও পরবর্তী যে 84 ইউনিট রয়েছে সেটার বিদ্যুতের বিল দিতে হয়েছে 7 টাকা 52 পয়সা হারে। এই যে বিদ্যুতের এনার্জি চার্জেসের যে ডিটেলস, সেই ডিটেলসটাই হঠাৎ করে উধাও হয়ে গেছে পরবর্তী যে বিল 3 মাস পরে যে বিল জেনারেট হয়েছে সেই বিলের ক্ষেত্রে। এই জায়গায় কিন্তু একেবারে ফাঁকা, অর্থাৎ পরবর্তী বিলে এনার্জি চার্জেস ডিটেলস হঠাৎ করে উধাও হয়ে গেছে। এখানে কলাম রয়েছে কোয়ার্টারলি কনজিউম রেট, অ্যামাউন্ট, ফিক্সড চার্জেস ডিটেলস, কন্ট্রাক্ট লোড, টোটাল মান্থ, রেট এবং অ্যামাউন্ট। এনার্জি কনজাম্পশনের হিসেবের যে ফাঁক, সেটাই কি আমাদের পকেটের ফুটো, যা দিয়ে আরও কিছুটা সঞ্চয় গলে সরকারের খাতায় জমা হচ্ছে? কিন্তু উপায় নেই, বিদ্যুৎ এখন আমাদের বাধ্যবাধকতা, বিদ্যুৎ ছাড়া বাঁচা অসম্ভব। দেখুন, আমরা একসঙ্গে বিলটা দিতে গিয়েই প্রথমে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছি। হয়তো আমাদের যদি নিত্য নৈমিত্তিক বা দৈনিক অথবা সাপ্তাহিক বা যদি মাসিক করতো বিলটা, তাহলে আমাদের দিতে হতো অনেক সুবিধা হতো। আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত যারা, তাদের পক্ষে অনেক সুবিধা হতো। এইটা কি করছে, সেটা মাসিক তো নাই, 3 মাসের বিলটা একত্রে জড়ো করে তারা দিচ্ছে। তাহলে একটা বড় অ্যামাউন্ট হচ্ছে, সে অ্যামাউন্টটা বুঝতে পারছি না কি, সে আগেরকার বিলে যেমন বসে থাকতো এত ইউনিট প্রতি এত, বা এত ইউনিটে খরচ এত। এবারের বিলে গত মার্চের পর থেকে যেটা দিচ্ছে, মার্চ পর্যন্ত ছিল, তারপরে এবারের যে বিলে দিয়েছে, এবারের বিলে সেরকম কোনো ট্যারিফই নেই। হ্যাঁ, অতএব বুঝতে পারছি না গোটা অ্যামাউন্টটা কিসে কত খরচ হচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ তো রাখতেই হবে। এই তো হচ্ছে কি যে বাড়িতে অসুস্থ মা আছে, বা ধরুন এখন এই প্রচণ্ড গরম, জল নেই, সব কিছু বিদ্যুৎ ছাড়া তো মানুষ এখন বাঁচতে পারবে না। যাই করুক তাই করুক, একবেলা খেয়ে হলেও বিদ্যুৎ রাখতে হবে। সেই বাধ্যবাধকতাটা বুঝেই তো হচ্ছে কি যে মানুষের পকেট কাটাটা আরও সুবিধা হয়েছে। 100 দিনের কাজ আর আবাস যোজনার যে বকেয়া, সেটা কেন্দ্র আটকে রেখেছে বলে রাজ্য অভিযোগ করে। সেক্ষেত্রে কেন্দ্র কি যুক্তি দেয়, বলে রাজ্য সরকার হিসেব দেয়নি। অথচ আমাদের দেখুন, আমরা যারা বিদ্যুৎ গ্রাহক, আমাদেরও তো সেই একই অভিযোগ। আমাদের বিলে এনার্জি কনজামশনের হিসেবই নেই, সেই হিসেব দিচ্ছে না, টাকা ধরছে কিন্তু হিসেব নেই। তবে মানুষ তো কেন্দ্রীয় সরকার নয়, তারা বিল আটকে রাখলে সরকার সোজা গিয়ে লাইন কেটে দেবে। এখন সকলে যদি একসঙ্গে বিল আটকে রাখেন, তাহলে সরকার হয়তো নড়েচড়ে বসতে বাধ্য হবে। কিন্তু আমি, আপনি, মানে আমরা বাঙালিরা, আমরা তো শান্তিপ্রিয়, যতদূর সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তাই বিদ্যুৎ বন্টন সংস্থা রাতারাতি মাসুলের ওই স্ল্যাব বদলে দেওয়ার পরেও মানিয়ে নিচ্ছি। কী হয়, বদলে গেছে জানেন মাসুল, বিলের নিচেই তা লেখা থাকে। পুরনো আর নতুন বিল আপনাদের বাড়িতে যদি থাকে, একটু খতিয়ে দেখুন, বুঝতে পারবেন। আমি একটা বিল দেখলাম, পুরনো মাসুলে প্রথম 72 ইউনিট 5 টাকা করে, পরবর্তী 56 ইউনিট 6 টাকা 24 পয়সা করে, পরবর্তী 85 ইউনিট 6 টাকা 89 পয়সা করে। অর্থাৎ ধাপে ধাপে বেড়েছে, এবং প্রত্যেকটা স্ল্যাব কিন্তু বেশ বড়। নতুন মাসুলে প্রথম 30 ইউনিট 5 টাকা করে, পরবর্তী 22 ইউনিট 6 টাকা 24 পয়সা করে, তারপর 35 ইউনিট 6 টাকা 89 পয়সা করে। মানে আগে
72 ইউনিট পেরোনোর পর মাসুল বাড়তো, এখন 30 ইউনিট পেরোনোর পরেই মাসুল বেড়ে যাচ্ছে। অর্থাৎ স্ল্যাবের হেরফের করে মাসুল বাড়িয়ে নেওয়া হয়েছে। এবং মজা কি জানেন, এক একটা বাড়িতে যে সমস্ত বিল বিভিন্ন জায়গায় গেছে সেগুলো কিন্তু এই যে স্ল্যাবটা সেটারও নাকি তারতম্য রয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। কিন্তু মোদ্দা ব্যাপারটা তো পরিষ্কার, বিদ্যুতের দাম বাড়ানো হয়নি, বিদ্যুতের ইউনিট প্রতি দাম যা ছিল তাই আছে, বাড়ানো হয়নি অফিসিয়ালি, কেউ কিছু বলেনি তাই। কিন্তু স্ল্যাবটা বাড়িয়ে ঘুরিয়ে আমাদের পকেটটা ফাঁকা করে দেওয়া হয়েছে। এবছর গ্রামীণ ডোমেস্টিকে 300 ইউনিটের স্ল্যাবে 18 পয়সা পার ইউনিট দাম বাড়ানো হয়েছে। এমনকি কমার্শিয়াল বিদ্যুৎ গ্রাহক গ্রামীণ যে ক্যাটাগরিতে 2 পয়সা কম ছিল, শহরের কমার্শিয়াল ক্যাটাগরির থেকে গ্রামীণ ক্যাটাগরিটাকে বাতিল করে দিয়ে শহরের ক্যাটাগরির সঙ্গে মার্জ করে দিয়ে একটা মাত্র কমার্শিয়াল ক্যাটাগরি করেছে। তার ফলে গ্রামীণ বিদ্যুৎ গ্রাহকদেরও দাম বেড়ে গেল, কমার্শিয়ালে 2 পয়সা করে পার ইউনিট। মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে এই কথা না জেনে বললেন না জেনে বললেন? যেভাবে সিএসসির ওপর রাগ দেখিয়েছিলেন, আমার ধারণা মুখ্যমন্ত্রী জানতে পারলে এক্ষেত্রেও রাগ দেখাবেন, হয়তো বলবেন যে তাকে অ্যাটলিস্ট বোর্ডে নিলেই তো হতো যে এই স্ল্যাবগুলো চেঞ্জ হয়েছে আর কি। আপনার আমার কী হবে, যে তিমিরে ছিলেন সে তিমিরেই আছে। একজন বলছিলেন, বুঝলেন, যে উনি এই সিএসসির একজন বরিষ্ঠ কর্তা, তিনি আমাদের হিসেব বোঝাচ্ছিলেন। বলছিলেন ধরুন 5000 ইউনিট দরকার, এবার আমরা 1000 ইউনিট হয়তো তৈরি করলাম, আমরা হয়তো 3000 ইউনিট বাইরের থেকে কিনলাম গ্রিড থেকে, তারপরে হয়তো 1000 ইউনিট ঘাটতি রইল। সেই সময়গুলোতে আবার নাকি ওই মাঝে মধ্যে যে বিদ্যুৎ লো ভোল্টেজ হয়ে যায় না, কারেন্ট যায় না কিন্তু লো ভোল্টেজ হয়ে যায়, তাতে আপনার পাখা টাকাগুলো আস্তে ঘুরবে, লাইট টাইটগুলো একটু টিম টিম করে জ্বলবে, আর বড় বড় যন্ত্রগুলো চলবেই না, ফলে চাহিদা কমে যাবে, ফলে বেশ খানিকটা ওই যেটুকুনি ঘাটতি রয়েছে পুষিয়ে যাবে। এরকম বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন টেকনিক্যাল বিষয় আছে, এগুলো আপনি আমি জানতেও পারবো না, বুঝতেও পারবো না। মুখ্যমন্ত্রী যখন রেগে যাবেন আমরা খুশি হব, আমাদের হয়ে প্রতিবাদটা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তারপর কি হবে? সরকার কেন যে এই ব্যবস্থাগুলো নিচ্ছে না সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলব। এবার বুঝতে পারছেন তো কেন আমাদের পকেট থেকে বিদ্যুতের বিল বাবদ যে বাড়তি টাকাটা চলে যাচ্ছে, এই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো নিচ্ছে, সেটা রাজ্য সরকার কেন বন্ধ করতে পারছে না? কারণ এ রাজ্যের বিদ্যুতের নিচেই তো জমাট অন্ধকার। মুখ্যমন্ত্রী বলার পরেও কি সেই অন্ধকার কাটবে? খুব একটা ভরসা পাওয়া যাচ্ছে কি? গতকালই তো ওই বাজার দর কমাতে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সব জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে, সবজি টবজি সব কিছু, আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যেন অবিলম্বে জিনিসপত্রের দাম কমে। এবং মুখ্যমন্ত্রী এটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন, বলেছেন 10 দিনের মধ্যে যেন সব শুরু হয়। আমার কি মনে হচ্ছে জানেন তো, মনে হচ্ছে যাদের এই সমস্ত দরদাম নিয়ন্ত্রণে রাখাটা দায়িত্ব, বা যারা আর কি বিক্রি টিক্রি করেন, সবাই ভাবছেন হাতে তো অনেক সময় আছে, 10 দিন বিরাট সময়, সুতরাং মুখ্যমন্ত্রীর নির্দেশটা কার্যকর করতে তাড়াহুড়ো করার দরকার নেই। ভাবুন, মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত হলেন, নির্দেশ দিলেন, অবিলম্বে পথে নামতে বললেন যাতে দাম কমে, কিন্তু আজ বাজারে গিয়ে দেখা গেল দামের খুব একটা হেরফের হয়নি, কোনো প্রতিক্রিয়াই নেই। হয়তো ধরে নিচ্ছি, আমরা আশাবাদী তো আগামী 9 দিনের মধ্যে হবে। টাস্ক ফোর্সের সদস্যরা বাজারে বাজারে ঘুরবেন, দরদাম সম্পর্কে তারা খোঁজখবর নিয়েওছেন, ঘুরেওছেন, হয়তো কয়েকদিনের মধ্যে দাম টাম বেঁধে দেওয়ার কাজটা শুরু হবে। কিন্তু সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে কেউ কেউ না অনেকেই আছেন যারা মুখ্যমন্ত্রীর কথাটা গায়ে না মাখার সাহস দেখাচ্ছেন। তারা টাস্ক ফোর্সের সদস্য হতে পারেন, দোকানদার হতে পারেন, আড়তদার হতে পারেন, বা ফোরে হতে পারেন। মোদ্দা কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পরেও যদি বাজারের দাম নিয়ন্ত্রণে না আসে, মূল্যবৃদ্ধিতে যদি লাগাম না পরানো যায়, তাহলে বুঝতে হবে তার কথায় আমল না দেওয়ার দুঃসাহসটা কিন্তু তৈরি হয়েছে। আর দুঃসাহস যে এখন কেউ কেউ দেখাচ্ছেন, অনেকেরই রয়েছে, সেটা বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে। চারপাশে তাকিয়ে দেখুন। আসলে কী জানেন তো, আমরা বেসিক একটা জিনিস ভাবছিলাম, মুখ্যমন্ত্রী কিছু বলা মানে কি? রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি, তিনি কিছু বলছেন, সবার তো কেঁপে ওঠার কথা।
আগে দেখুন আমাদের পাড়ায় বড়দের দেখলেই আপনি নিজেও রিলেট করতে পারবেন, পাড়ার বড়দের দেখলেই আমাদের বন্ধু বান্ধব যার হাতে সিগারেট আছে সব লুকিয়ে ফেলতে দেখতাম। তারা কতটা কাছে আছেন বা কতটা দূরে আছেন, কতক্ষণে এসে পৌঁছবেন, কেউ এই সমস্ত হিসেব করতে পারে। দেখতে পেয়েছে আগে লোকাও, এটাকে রিফ্লেক্স অ্যাকশন বলতে পারেন, প্রতিবর্ত ক্রিয়া। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরের দিনেও কিন্তু ভয়ের এই রিফ্লেক্স অ্যাকশনটা কোথাও দেখা যায় না, দেখতে পেলাম না। ভয়টা কিন্তু সেখানেই। আমাদের পর্যাপ্ত আছে, আলুর দাম বাড়বে কেন? আলুর দাম বাড়ার তো কোনো কারণ নেই। আলুর দাম বাড়লো বলে বাজারে গিয়ে রাগ করো? তোমরা যেসব না, অন্নদা শঙ্কর রায়ের অনুপ্রেরণায় এটা কোনো ছড়া নয়, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে টাস্ক ফোর্সের ছড়াছড়ির ঘটনা। সাত সকালে কলকাতার ভিআইপি বাজারে গিয়েছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। কেন দাম বাড়ছে জিজ্ঞাসা করা হয় দোকানদারদের। 35 টাকা করে জ্যোতি বেচছে, পেঁয়াজ বেচছে 50 করে, না পেঁয়াজটা 50 করে বেচছে, সেটা আদৌ এদের দামটা ঠিক কেনা? যারা এমনি সাপ্লাই করে হোলসেলে তাদের সঙ্গে কথা বলছি, এবং কোল্ড স্টোরেজে যারা দায়িত্বে আছেন সংগঠন করেন তাদের সঙ্গে কথা চলছে। বিক্রেতাদের অবশ্য সাফ কথা, যেমন দামে কিনতে হচ্ছে তেমন দামেই বিকোচ্ছে। আমাদের যেই হিসাবে কিনা হচ্ছে সেই হিসাবে আপনাদের আমদানি হলে পারে সবজি দাম কমবে, কমে যাবে, 100 টাকা কমে যাবে। আর তো ফলন একটু বাড়লেই কমবে, যেমন বেগুন টেগুনের দাম কমেছে। কলকাতার ভিআইপি মার্কেটে গিয়ে দেখা গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেগুনে 20 টাকা কমা ছাড়া বাকি কোনো সবজির দামে তেমন কোনো হেরফের নেই। ঝিঙে করলা সবই 70 থেকে 80 টাকা কেজি। পটল, টমেটো বা কাঁচা লঙ্কার দামেও কোনো হেরফের নেই, অন্তত ওই বাজারে। অনেক আগে উদ্যোগ নিলে ভালো হতো, সরকার অ্যাক্টিভ হলে তো ভালো। অফকোর্স অনেক ভালো হতো। অনেক যারা লোকজন যারা কিনছে সবাই তো সেম স্ট্যান্ডার্ড থেকে নয়, যারা মিডল ক্লাস লোক তাদের অনেক সুবিধা হয় এগুলো, এই জিনিসগুলো যদি কমে যায়। টাস্ক ফোর্সের কাজ মূল্যবৃদ্ধি ফোড়ে রাজের ওপরে নজর রাখা। কেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই টাস্ক ফোর্স পথে নামলো? মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন বলেই মূল্যবৃদ্ধির কথা জানতে পারলো তারা। 10 দিন সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ছাড়িয়ে জেলার বাজার দরের দিকে নজর রাখা যাক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বাজারে দাম কমেনি এতটুকু। লঙ্কা, ঢেঁড়স, আলু, টমেটো সবেতেই ছেঁকা অব্যাহত। জেলার যে বাজারে টাস্ক ফোর্স পৌঁছয়নি সেখানে সম্ভবত মুখ্যমন্ত্রীর নির্দেশটাও পৌঁছতে দেরি হচ্ছে। দাম কমার রেশ দেখা যায়নি ঘাটাল কিংবা গোঘাট কোনো বাজারেই। কাল থেকে রেগুলার মনিটরিং হবে। আমি বলে দিয়েছি আগামী 10 ডেজের মধ্যে কন্ট্রোল করতে হবে। উই হ্যাভ টু কন্ট্রোল ইট। বাজারে সরজমিনে এসে দেখতে হবে, সরজমিনে এসে দেখলে বুঝতে পারবেন যে বাজারের পরিস্থিতিটা কি। বাঁকুড়াতেও সবজির দাম কমেনি এতটুকু। জেলার ধলডাঙ্গা বাজার বলছে করলা, বেগুন, ঝিঙে, উচ্ছে কোনো কিছুরই দাম কমেনি। হ্যাঁ, তা কমবে কই কি? মুখ্যমন্ত্রী যেমন বলেছে নিশ্চয়ই একটু সবাই তো ভয়ে কমাবে, চেষ্টা করবে, তার একটা নির্দেশ মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত কি কমলো দাম গতকালের থেকে? গতকালের থেকে সেরকম কিছু কমে না, কালকে যেমন ছিল আজও সেরকমই মোটামুটি আছে। কোনো ইতিবাচক কোনো ইয়ে হবে, এটা জাস্ট একটা ফর্মালিটি। হ্যাঁ, মানুষকে দেখানো, মানুষকে বোঝানো। এই জন্যই বলছি, মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরেও কাজ না হলে লোকে বলবে এ সমস্ত ফর্মালিটি, জাস্ট লোক দেখাতে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে যদি লোককে দেখানো বলে লোকে বিশ্বাস করতে শুরু করে, তাহলে তৃণমূলের জন্য কিন্তু সেটা সব থেকে বড় ধাক্কা। কারণ তৃণমূল খারাপ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিক, তিনি যা বলেন তাই করেন। এই ধরনের বিশ্বাসিত মানুষের মধ্যে রয়েছে, এটা একদিনে অর্জন হয়নি, এবং এটাই তো বারবার তৃণমূলকে বৈতরণী পার করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের এই বিশ্বাসটা তার এতদিনের রাজনৈতিক কেরিয়ারে তিল তিল করে অর্জন করেছে। খেয়াল করে দেখুন, বলতেই পারেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো 10 দিনের কথা বলেছেন, আপনারা একদিনের মাথায় সমস্ত হইচই করছেন কেন? এমনি করছি না তো, মানুষটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই করছি। কয়েক বছর আগের কথা মনে আছে আপনাদের? আলুর দাম হঠাৎ করে চচ্চর করে বেড়ে গেছিলো, প্রায় 40-45 টাকায় চলে গেছিলো। মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই একটা বৈঠক করে দাম নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিলেন। সরকারের সুফল বাংলার স্টল থেকে আলু কিনতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর তার এক কথায় পরদিন থেকে আলুর দাম কমে গেছিল। মনে আছে? মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে যেরকম সক্রিয়তা দেখিয়েছিল টাস্ক ফোর্স, তেমনই নেত্রীর নির্দেশ কার্যকর করতে মাঠে ময়দানে
তৃণমূল কর্মীদেরও দেখা গেছিল। আলু কত টাকায় বিক্রি হচ্ছে তার উপর নজরদারি চলেছিল সমান তালে। ফল ওই যে বললাম, মুখ্যমন্ত্রীর মুখ থেকে কথা খসতে না খসতেই কাজ হয়ে গেছিল। আলুর দাম নিয়ন্ত্রণে চলে এসেছিল, 40 থেকে নেমে এসেছিল 15। সেই তৎপরতাটাই এবার কিন্তু মিসিং বলে মনে হচ্ছে, জানেন তো। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কথাতেও কাজ হচ্ছে না, তার কথাও কেউ গায়ে মাখছে না বলে কি মন্ত্রীরাও মৃত্যু ভয় পাচ্ছেন? মদন মিত্র বলছেন তিনি গুলি খেয়ে যেতে পারেন, যে কোনো দিন গণধোলাই খেতে পারেন। ফিরহাদ হাকিম তিনিও আশঙ্কায় রয়েছেন। আচ্ছা, নেতা মন্ত্রীরা যদি এত টেনশন করেন, তাহলে যেগুলো জনতার ইস্যু সেগুলো নিয়ে কে কথা বলবে বলুন তো? আর জনতার সমস্যার সমাধানই বা করবে কে?